অনেক সাহস নিয়ে তে দরজা খুলে ভিতরে আসে। রুমটা খুবই অন্ধকার। তে একটু ভয় পেয়ে যায় অন্ধকার দেখে। সামনের কিছুই দেখা যাচ্ছে না। তে গুটি গুটি পায় সামনের দিকে আগায় লাইট অন করার জন্য। এত সময় লাগে এক কাপ কফি নিয়ে আসতে? তে কেঁপে ওঠে। হঠাৎ জঙ্কুকের কথা বলাতে সাথে সাথে তে লাইট অন করে দেয়। তে তাকিয়ে দেখে জঙ্কুক বিছানায় শুয়ে আছে, কপালে হাত রেখে চোখ বন্ধ করে। সেটা দেখে তে অবাক হয় আর তোতলাতে তোতলাতে বলে, আপনি কি করে বুঝলেন যে আমি এসেছি? জঙ্কুক উঠে বসে আর বলে, কফিটা দিবি নাকি ওটা নিয়ে দাঁড়িয়েই থাকবি? তে সাথে সাথে কফিটা নিয়ে জঙ্কুকের সামনে আসে। জঙ্কুক কফিটা নিয়ে মুখে দেয়। মুখে নেওয়ার সাথে সাথে তো দিয়ে ফেলে দেয় আর বলে, এটা কফি নিয়ে এসেছিস নাকি পানি? তে অবাক হয়। ও পানি কেন নিয়ে আসবে? ও তো কফি নিয়ে এসেছে। আমি তো কফি নিয়ে আসলাম। কেন, কি হয়েছে? জঙ্কুক তের দিকে তাকায় আর বলে, কি হয়েছে মানে? তুই জানিস না? না মানে, আমি কি করে জানবো? কফিটা তো ফুপি আমাকে দিয়েছে। তুই জানিস না আমি কেমন কফি খাই? যা, এখনই যা, আমার জন্য আবার কফি বানিয়ে নিয়ে আয়। আমি বানাবো কফি? তের কথা শুনে জঙ্কুক তের দিকে বড় বড় চোখ করে তাকায়। সেটা দেখে তে একটা ঢোক গেলে আর বলে, আচ্ছা আচ্ছা, আমি বানিয়ে নিয়ে আসছি কফি। এই কথা বলেই তে জঙ্কুকের রুম থেকে বেরিয়ে যায়। এইদিকে জঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এটা আমাকে ইগনোর করার শাস্তি। এইদিকে তে রুম থেকে বেরিয়ে হাতে কফির মাগটা নিয়ে কিচেনে চলে আসে। সেটা দেখে লিসা বলে, কি রে তে, জঙ্কুককে এখনো কফিটা দিসনি? দিয়েছিলাম ফুপি, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে, তাই ভাই আর খাবে না। ও আচ্ছা, আমি আবার বানিয়ে দিচ্ছি, তুই একটু ওয়েট কর। না থাক ফুপি, তুমি রান্না করো, আমি বানিয়ে নিচ্ছি। তের মুখে কফি বানানোর কথা শুনে লিসা বেগম একটু অবাক হয়। ওর মুখের দিকে তাকিয়ে থাকে। তে কফি বানানোর জন্য পানি গরম বসিয়ে দেয় আর মনে মনে জঙ্কুকের 14 গোষ্ঠীকে বকাঝকা করছে। তে তো ভুলেই গেছে 14 গোষ্ঠীর মাঝে ও নিজেও একজন। তে কফিটা বানিয়ে জঙ্কুকের জন্য নিয়ে এসেছে। তে জঙ্কুকের সামনে কফির মগটা ধরে। জঙ্কুক তের হাত থেকে কফিটা নেয়। জঙ্কুক কফিটা মুখে দিয়ে খেতে শুরু করে। তে সেই দিকেই তাকিয়ে আছে আর মনে মনে বলছে, এই রাক্ষসটা আবার কোন খুদ বের করে আল্লাহ জানে। তবে জঙ্কুক তেকে আশ্চর্য করে দিয়ে বলে, এইবার ঠিক আছে। তে তো হা করে তাকিয়ে থাকে জঙ্কুকের মুখ পানে। জঙ্কুক কফিটার প্রশংসা করলো নাকি তের করলো সেটাই বুঝতে পারলো না, কারণ কফিটা যেমনই হোক বানিয়েছে তো ও। তে একটা ভেঙচি কেটে যেতেই নেয়। তখনই জঙ্কুক পিছন থেকে বলে, কোথায় যাচ্ছিস? আমি কি তোকে যেতে বলেছি? তে সাথে সাথে দাঁড়িয়ে যায় আর পিছনে ফিরে বলে, আমার তো কাজ শেষ, তাই না? তাই তো আমি যাচ্ছিলাম আর কি। তোর কাজ শেষ কে বলেছে? কই, আমি তো বলিনি। কাজ শেষ হয়নি মানে? আর কি কাজ বাকি আছে? আমার কফি শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাক, তারপরে বলছি কি করবি। দাঁড়িয়ে থাকবো মানে? কথা কম বলে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। অসভ্য, খাচ্চর, বদমাশ, রাক্ষস একটা। দেখেন, আপনার জীবনও বিয়ে হবে না। কথাটাতে মনে মনেই বলতেছিল। পরক্ষণে কিছু একটা মনে পড়তেই তে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। জঙ্কুক কফিটা শেষ করে মগটা রেখে দাঁড়িয়ে যায়। এক পা দুপা করে তের দিকেই আগাতে থাকে। তে সেটা দেখে পেছনে পেছাতে থাকে আর বলতে থাকে, কি কি করছেন জঙ্কুক ভাইয়া? এইদিকে কেন আসছেন? তে পিছাতে পিছাতে তের পিঠ দেয়ালে ঠেকে যায়। জঙ্কুক টেবিলে একটা স্মাইল দিয়ে তের দিকে এক পা দুপা করে আগাতে আগাতেই বলে, কাল রোজকে তুই কি বলেছিস তে? জঙ্কুকের কথা শুনে তে চমকে যায়। কাল রোজকে যা বলেছে সেটা যদি এখন এই রাক্ষসটার সামনে বলে, নির্ঘাত কানের নিচে একটা থাপ্পড় মেরে দিবে। তে এখন কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। কই, আমি তো কিছুই বলিনি তো। আচ্ছা, তুই কিছু জানিস না তাই না? শুনলাম আমার নাকি একটা গার্লফ্রেন্ড আছে। এই কথাটা কে বলেছে? তুই কিছু জানিস তে? তে চোখ এদিক ওদিক ঘুরাচ্ছে। কি বলবে এখন? নিজের হাত নিজেই কসলাচ্ছে আর বলে, আপনার জিএফ আছে কিনা আমি কি করে জানবো? সেটাই তো, আমার জিএফ আছে কিনা সেটা তুই কি করে জানবি? কিন্তু তোর হাতে আমার নাম লেখা কেন সেটা বলতে পারবি নাকি সেটাও বলতে পারবি না? জঙ্কুকের মুখে এমন কথা শুনে তে জঙ্কুকের দিকে তাকায়। কি বলছে এই লোকটা? তার নাম আমার হাতে লিখতে যাব কেন? সে আমার বিএফ লাগে নাকি আমার জামাই লাগে যে আমি তার নাম লিখবো? এই লোকটার মনে হয় মাথায় নষ্ট হয়ে গেছে। তে
জঙ্কুকের থেকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকায়। এখন তেও 440 বোর্ডের ঝটকা খায়। সত্যি তো, ওর হাতে জঙ্কুকের নাম লেখা। হাতের দিকে তাকিয়ে ভাবতে থাকে, ও কখন বলল জঙ্কুকের নাম? হঠাৎ মনে পড়ে সেই সময়ের কথা, যখন মেয়েটা বলেছিল কার নাম লিখব। তখন তে জঙ্কুকের নাম নিয়েছিল, কারণ রোজের কথা শুনে পিছনে তাকায় আর জঙ্কুকের নামই নেই। তের এখন রাগ হচ্ছে, যা করেছে ওই পার্লারের মেয়েটাই করেছে, এখানে তের কি দোষ? তে কি বলেছে জঙ্কুকের নাম লিখতে? তে জঙ্কুকের দিকে তাকায় আর মিনমিন গলায় বলে, আসলে এটা আমি ইচ্ছে করে করিনি, সব ওই মেয়েটার দোষ আর রোজের দোষ। তখন যদি রোজ ওই কথা না বলতো তাহলে হয়তো এটা হতো না। ওই কথা মানে? রোজ কি বলেছে? তে জঙ্কুকের দিকে তাকায় আর মনে মনে বলে, তে তুই তোর নিজের কথায় নিজেই ফেসে যাচ্ছিস। জঙ্কুক তো বুড়ো কুচকে তের দিকেই তাকিয়ে আছে। রোজ বলেছে ও নাকি। ফুপি, তুমি এইখানে? জঙ্কুক চমকে যায়, তের থেকে দুপা সরে যায়। ও তো ভুলেই গেছিল এটা ওদের বাড়ি না। জঙ্কুক দরজার দিকে তাকায়, এই ফাঁকে তে দৌড়ে পালায় আর মনে মনে বলে, তে বাঁচতে চাইলে এখান থেকে পালা, এক্ষুনি পালা। জঙ্কুক তো দরজার দিকে তাকিয়ে দেখতেছিল কেউ আছে কিনা, তবে আবারও তের দিকে ফিরে দেখে তে পালাচ্ছে। জঙ্কুক আর তেকে ধরতে পারে না। তে হঠাৎ এমন কিছু বলবে জঙ্কুক তো বুঝতেই পারেনি। তে নাস্তা করে যে রুমে চলে গিয়েছে আর রুম থেকে বেরই হয়নি। জঙ্কুকের সাথে আর দেখাও হয়নি। এইদিকে সবাই মার্কেট থেকে ফিরে বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেয়। এখন সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত। এইদিকে তেজিমিন হাতে শাড়ি নিয়ে বসে আছে। ওরা শাড়ি পরতে পারে না আর পরতেও চাচ্ছে না। সবাই একই শাড়ি পরবে বলে ওদেরও নাকি পরতে হবে। জেনি বলেছে শাড়ি পরতে, তাই ওরা আর না করতে পারলো না। এরই মধ্যে তেজিমিনকে ডাকার জন্য আয়ু রুমে চলে আসে। কি হলো তেজিমি, তোমরা এখনো রেডি হওনি? এ কি, তোমরা তো এখনো শাড়ি পরোনি। ভাবি, তুমি তো জানো আমরা শাড়ি পরতে পারি না, তুমি একটু পরিয়ে দাও না। ও সেটাই তো, সত্যি আমি ভুলে গিয়েছিলাম, তোমরা তো শাড়ি পরতে পারো না। আসো আমি পরিয়ে দিচ্ছি। ভাবি, তুমি আমাকে একটা হেল্প করবে? তোমার আবার কি হয়েছে তে? ভাবি, এই ব্লাউজটার না শর্ট হাতা আর পিছনের গলাটাও অনেক বড়, তুমি কি এটা একটু চেঞ্জ করে এনে দিবে? তে আমি এখন কোথায় পাবো বলো? সবাই তো শাড়ি পরে ফেলেছে, এখন তুমি কারো কাছে পাবে না তে। কিছু হবে না তে, একটু কষ্ট করে পরে নে, আমারও তো এই সেমই প্রবলেম। সেটাই তে, অল্প সময়ের জন্য পরে নাও, তারপর না হয় তুমি চেঞ্জ করে ফেলবে। আয়ু আর জিমিনের কথা শুনে তে রাজি হয়ে যায় আর শাড়ি পরতে শুরু করে। বাসার ছোট বড় সবাই হলুদ শাড়ি পরেছে, শুধু বিয়ের করে লেহেঙ্গা পরেছে, হলুদ সবুজ মিক্সড করা। সন্ধ্যা 7টা বাজে। জেনিকে নিয়ে সবাই স্টেজের দিকেই আসে। হলুদ সন্ধ্যার জন্য গার্ডেনটা সাজানো হয়েছে। ছেলেরা সব সেখানেই ছিল। ছেলেরা পরেছে হালকা সবুজ রঙের পাঞ্জাবি। মেয়েদের আসতে দেখে ছেলেরা সেই দিকে তাকায়, যেহেতু তার বউয়ের দিকেই তাকিয়ে থাকে। মাশাআল্লাহ, আমার বউকে তো সেই সুন্দর লাগছে হলুদ শাড়িতে। জঙ্কুক জেহপের পাশে দাঁড়িয়ে ফোন স্টোর করতেছিল। জেহপের কথাটা জঙ্কুক শুনতে পায় আর সেই দিকেই তাকায়। জঙ্কুকের চোখ সেখানেই আটকে যায়। হলুদ শাড়ি, ফুলের গহনা, চুলগুলো খোলা, হালকা মেকআপ, এক রমণী। জঙ্কুক এক দৃষ্টিতেই সেই দিকেই তাকিয়ে আছে। এইদিকে তের একটু আনিজি লাগছে, কারণ আগে কখনোই শাড়ি পরেনি। আর দ্বিতীয়ত জঙ্কুক ওর দিকে কেমন চোখে জানি তাকিয়ে আছে, সেটাতে খেয়াল করেছে। জেনিকে স্টেজে বসিয়ে দিয়েছে। বড়রা সবাই জেনিকে হলুদ লাগাতে শুরু করে। তেজিমিন বড়দের মাঝে দাঁড়িয়ে থাকে। এদিকে জঙ্কুক তো শুধু দেখে যাচ্ছে। এই প্রথম তেকে শাড়ি পরতে দেখেছে। জঙ্কুকের কাছে তেকে বউ বউ লাগছে। জঙ্কুকের মনে হচ্ছে তে সত্যি বড় হয়ে গেছে। ওই দেখ দেখ, ওই মাল দুটুকু তো সেই লাগছে, আগে তো কখনো দেখিনি। ওহ, কি সুন্দর বডি ফিটনেস। আহ, পেটটা দেখতে তো আরো সুন্দর, যদি একটু ছুতে পারতাম। পাশের ছেলেগুলোর কথা শুনে জঙ্কুকের চোখে রক্তবর্ণ ধারণ করে, কারণ ছেলেগুলো যখন কথাগুলো বলছিল তখন জঙ্কুক তের দিকেই তাকিয়েছিল। পেটের কথা বলার সাথে সাথে তের কোমরের দিকে তাকায় আর দেখতে পায় তের শাড়িটা সরে গিয়েছে। এই কথাগুলো যে দেখে দেখে বলেছে সেটাও জঙ্কুক বুঝতে পেরেছে। জঙ্কুক অতিরিক্ত রেগে গেলে ওর চোখগুলো লাল হয়ে যায়।
জঙ্কুক পিছনে ফিরে ওই ছেলেগুলোর দিকেই যেতেই নিবে, তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে। সারপ্রাইজ! সবাই চমকে যায় আর সবাই গেটের দিকেই তাকায়। জঙ্কুকও সেই দিকেই তাকায়। জেনি দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া তুই এসেছিস, আমি তোকে অনেক মিস করেছি, তুই জানিস। আমিও তোকে মিস করেছি জেনি। আমার একমাত্র বোনের বিয়ে বলে কথা, আর আমি আসবো না সেটা কি করে হয়? তাই বাবা, তুই এসেছিস। কাই জেনিকে ছেড়ে দিয়ে লিসা বেগমকে জড়িয়ে ধরে আর বলে, ইয়েস মাই মম। বোনের বিয়ে আর ভাই না আসলে হবে? ড্যাড! লিসা বেগমকে ছেড়ে জ্যাকসন সাহেবকে জড়িয়ে ধরে কাই। তোমার মামারা সবাই এখানে আছে, তাদের সাথে কথা বলো। কাই জ্যাকসন সাহেবকে ছেড়ে দিয়ে আরএম আর সুবিনের সামনে এসে দাঁড়ায় আর বলে, বড় মামা, ছোট মামা, তোমরা কেমন আছো? আর মামিরা, তোমরাও কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাই, তুমি কেমন আছো? জি মামা, আমিও ভালো আছি। কাইয়ের চোখ চলে যায় জিন বেগমের কাছে দাঁড়িয়ে থাকা তের দিকে। কাই তের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে বলে, আই এম শিওর। আর ইউ তে? আই এম রাইট? তে মাথা নাড়ি হ্যাঁ বলে। এই কথা বলতে বলতেই কাই তের দিকে এগিয়ে যায়, তেকে হাক করতেই যায়। তার আগেই জঙ্কুক তের সামনে সে দাঁড়ায়। কাই চমকে যায়। জঙ্কুক ব্রো, কেমন আছো তুমি? আই এম সারপ্রাইজড। আমি তো জানতামই না তুমিও এখানে আছো। জঙ্কুক একটু মুচকি হাসে আর বলে, আমি ভালো আছি। আর এত অল্পতে সারপ্রাইজড হলে হবে নাকি? তোর জন্য তো সামনে আরো সারপ্রাইজড অপেক্ষা করছে কাই। মানে? এরই মাঝে পুলে কিছু পড়ে যাওয়ার শব্দ আসে। সবাই সেই দিকে তাকায়। কে যেন একজন সুইমিং পুলে পড়ে গিয়েছে। সবাই তাড়াহুড়ো করে সেই দিকে যায়। এসে দেখে একটা ছেলে পানিতে পড়ে আছে, রক্তে পানি লাল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে কয়েকজন মিলে ছেলেটাকে উপরে উঠিয়ে দেখে ছেলেটা বেঁচে আছে কিনা। কেউ কিছু বুঝতে পারছে না এখানে এমন কি করে হলো। হ্যাঁ, এটা আর কেউ না, সেই ছেলেটা যেটা তেজিমিনকে দেখে বাজে কথা বলেছে। জ্যাকসন সাহেব কিছু মানুষকে নিয়ে ছেলেটাকে হসপিটালে নেওয়ার জন্য বের হয়। যেহেতু জ্যাকসন সাহেবের বাড়িতেই এমন একটা ঘটনা ঘটেছে, তাই জ্যাকসন সাহেব নিজেই ছেলেটির সাথে যায়। তবে এত কিছুর মাঝে 4 জন মানুষ নেই এখানে, সেটাও কেউ খেয়াল করে নাই। সবাই তো ছেলেটাকে নিয়ে ব্যস্ত। যখন সবাই ওই ছেলেটাকে নিয়ে ব্যস্ত, তখন সুগা জিমিনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। জিমিন এত বলছে, সুগা ভাইয়া আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তবে সুগা কোনো উত্তরই দিচ্ছে না। সুগাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমে জিমিনকে নিয়ে এসে সুগা দরজা বন্ধ করে দেয়। সুগাকে দরজা বন্ধ করতে দেখে জিমিন বলে, সুগা ভাইয়া, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? ওখানে কি হয়েছে সেটাও তো দেখতে পারলাম না, শুধু তোমার জন্য। সুগা রাগী চোখে জিমিনের দিকে তাকায়। সেটা দেখে জিমিন চুপ হয়ে যায়, কারণ সুগা তেমন একটা রাগে না, আবার রাগ করলে তাকে থামানোও যায় না। জিমিন জানে এই লোকটা বিনা কারণে কখনোই রাগ করে না। যেহেতু এখন রেগে আছে, তার মানে ও কিছু ভুল করেছে। তবে সেটা কি? সুগা জিমিনের সামনে এসে দাঁড়ায় আর জোয়ার শক্ত করে বলে, তোকে শাড়ি পরতে কে বলেছে? আর কার কাছ থেকে অনুমতি নিয়ে তুই শাড়ি পরেছিস? জিমিন সুগার ধমক শুনে একটু ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলে, সবাই তো শাড়ি পরেছে, তাই আমিও পরেছি। তোকে কে বলেছে সেটা বল। কাকিয়া বলেছে নাকি মা বলেছে শাড়ি পরতে? জিমিন কেঁপে ওঠে, গুটিসুটি মেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি হলো, এখন কোনো কথা বলছিস না কেন? চিনি আপু বলেছে সবাইকে এক শাড়ি পরতে, তাই আমি পরেছি। আর তেও পরেছে। জেনি পড়তে বলেছে আর তুই নাচতে নাচতে পরে নিবি? যেটা তুই সামলিয়ে রাখতে পারিস না সেটা তুই পড়িস কেন বল আমাকে? জিমিন বড় বড় চোখ করে সুগার দিকে তাকায়। ও তো ঠিক মতোই পড়েছে আর সামলিয়েও রেখেছে। এই লোকটা এসব কি বলছে? কি বলছো এসব? আমার শাড়ি তো ঠিকঠাকই ছিল সুগা ভাইয়া। আবার আমার মুখের উপরে কথা বলছিস? তুই ভালো করেই জানিস আমি কিছু না দেখে কথা বলি না। কিন্তু আমি। কিন্তু কি? তোর বুকের উপর থেকে শাড়ি সরে যায়নি? বল আমাকে, কি ভেবেছিস আমি কিছুই খেয়াল করিনি? জিমিন তো হতবাক, সুগার মুখের দিকে তাকিয়ে আছে। একবার সরে গিয়েছিল, সেটাও এই লোকটা খেয়াল করেছে। সুগা জিমিনের কাছে আরো এগিয়ে আসে। দুজনের মাঝে 1 ইঞ্চি দূরত্ব, শুধু কারোর সাথে কারো টাচ লাগছে না, তবে একে অপরের নিঃশ্বাস একে অপরের শরীরে আশ্রে পড়ছে। নেক্সট টাইম আমি যেন না দেখি শাড়ি পরতে, আর এই কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিস।
সুগা চায় আরো জিমিনকে বকতে, বাট কেন যেন পারছে না। আজ প্রথমবার জিমিন শাড়ি পরেছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। তার থেকেও জিমিনের অবাক চাহনি সুগাকে যেন আকর্ষণ করছে। সুগা তো চায় না এই আকর্ষণে আকর্ষিত হতে, যদি কিছু উল্টাপাল্টা হয়ে যায়। এখনো তো সময় আসেনি উল্টাপাল্টা কিছু করার। সুগা জিমিনের সামনে থেকে সরে যায়, চোখ অন্যদিকে সরিয়ে কর্কশ কণ্ঠে বলে, জিমিন তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু উল্টাপাল্টা কিছু ঘটে যেতে পারে। জিমিন ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এই লোকটা কি আমাকে এখন মারবে নাকি? কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই? জিমিন আবারও কেঁপে ওঠে আর বলে, যাচ্ছি। জিমিন আর দাঁড়ায় না, সাথে সাথে রুম থেকে বের হতে নেয়। আর যেন কোনোদিন শাড়ি পরতে না দেখি। প্রয়োজন হলে আমি যেদিন বলবো শুধু সেই দিনই পরবি, ওকে? সুগার কথা শুনে জিমিন দাঁড়িয়ে যায়। কথাটা শেষ হওয়ার সাথে সাথে বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে রুম থেকে জিমিন বের হয়ে যায় আর নিজের রুমে যেতে যেতেই ভাবে, মানে কি, সে যেদিন শাড়ি পরতে বলবে সেদিনই শুধু শাড়ি পরবো? আর আমি কেন তার কথা মতো শাড়ি পরবো? পরবো না। জংকুক হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। জংকুকের পাশের সিটে তে বসে বসে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। এই কান্না করার কারণ হলো জংকুক তেকে থাপ্পড় মেরেছে। আসলে সবাই যখন ব্যস্ত তখন জংকুক তেকে নিয়ে গাড়ির কাছে আসে আর গাড়িতে উঠতে বলে। তে গাড়িতে উঠতে চায় না, তাই জংকুক তেকে একটা থাপ্পড় মারে আর সেই থেকে তে কান্না করেই যাচ্ছে। তে তো এটাই বুঝতে পারছে না হঠাৎ এই রাক্ষসটার কি হলো। 2 ঘন্টা ড্রাইভিং শেষে ওরা ওদের বাসায় চলে আসে। জংকুক গাড়ি থেকে নেমে তের হাত ধরে টেনে বাসার ভিতরে নিয়ে এসে সোজা তের রুমে নিয়ে এসে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দেয় আর বলে, নে এখন দেখা। তে জংকুকের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। কি বলছে এই লোকটা? তে কিছুই বুঝতে পারছে না জংকুক কি দেখানোর কথা বলছে আর এইভাবে বাড়িতে নিয়ে আসার কারণ কি। তে চোখের পানি মুছে বিছানা থেকে উঠে দাঁড়ায় আর বলে, আপনি কি দেখানোর কথা বলছেন? আর আমাকে বাড়িতে কেন নিয়ে এসেছেন? তের কথা শেষ হতে না হতেই জংকুক তের গলা চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এখন তুই কিছুই জানিস না তাই না? আমার সামনে আসলেই তোর নাটক শুরু হয়ে যায় তাই তো? এই কথা বলেই জংকুক তের গলা ছেড়ে দিয়ে তের কোমর খামচে ধরে। তে ব্যথায় কুকড়ে ওঠে। তখন জংকুক আবার বলে, ছেলেদের শরীর দেখাতে তোর খুব ভালো লাগে তাই না? কয়টা লাগে তোর? শাড়ি খোল, আজ তোর সব চাহিদা আমি পূরণ করে দিব। খোল শাড়ি। তে কোমরের ব্যথায় চোখ বন্ধ করেছিল। জংকুকের মুখে এমন কথা শুনে তে চোখ খুলে বড় বড় চোখে জংকুকের দিকে তাকায়। চোখে পানি ছলছল করছে আর কাপা কাপা কণ্ঠে বলে, কি বলছেন এসব? আমি ছেলেদের শরীর দেখাচ্ছি মানে? এখন তুই কিছুই বুঝতে পারছিস না তাই না? এই কথা বলতে বলতে জংকুক তের কোমর আরো জোরে চেপে ধরে। আমার লাগছে জংকুক ভাইয়া। লাগছে লাগুক, আমার জিনিসে অন্য কেউ নজর দিয়ে বাজে কথা বলেছে তখন আমার কেমন লেগেছিল বল? তে কান্না করছে সেটা দেখে জংকুক তের কোমর থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু কিছুতেই জংকুকের রাগ কন্ট্রোল করতে পারছে না। নিজের রাগ কন্ট্রোল করার জন্য পিছনে ফিরে দাঁড়ায়, তবে জংকুকের রাগ কন্ট্রোলই করতে পারছে না। তাই আবারও তের দিকে ফিরে তের গলা চেপে ধরে আর বলে, তোকে শাড়ি পরতে কে বলেছে? তুই কাকে জিজ্ঞাসা করে শাড়ি পরেছিস? কি হলো, কথা বলছিস না কেন? আমি তোকে কতবার নিষেধ করেছি, তারপরেও কেন পরেছিস? তে কেন পরেছিস? তে কথা বলবে কিভাবে? ওর গলা তো জংকুক চেপে ধরে আছে, এত জোরে চেপে ধরে আছে তের অবস্থা খারাপ। ওর নিঃশ্বাস নিতেও পারছে না, জংকুকের হাত ছাড়ানোর চেষ্টাও করছে না। তের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেটা বুঝতে পেরে জংকুক তের গলা ছেড়ে দেয়। তে বিছানায় বসে পড়ে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কিছু বলার শক্তিটুকু তে পাচ্ছে না। এদিকে জংকুক নিজের চুল নিজেই খামচে ধরে। ওর রাগ এখনো কন্ট্রোল হচ্ছে না। জংকুক আরো কিছু বলবে, তবে তে অবস্থা খারাপ দেখে জংকুক আর কিছু না বলে গটগট করে তের রুম থেকে চলে যায়। জংকুকের যাওয়ার দিকে তাকিয়ে তে কান্না করতে শুরু করে। ও কি অপরাধ করেছে সেটাই তো এখনো বুঝতে পারছে না। তে কান্না করতে করতেই বলে, কেন কেন জংকুক ভাইয়া তুমি আমাকে এতটা অপছন্দ করো? আমি কি করেছি? সব সময় কেন এত রুড ব্যবহার করো আমার সাথে? কেন বলবে, কেন করো এমন আমার সাথে? এই কথা বলিতে অজরে কান্না করে। কান্না করতে করতে এক সময়তে ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়ে।